দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মিলেছে 2 শ্রমিকের খণ্ডিত মরদেহ। স্ক্র্যাপ জাহাজের ধাক্কায় বোট থেকে ছিটকে পড়ে মৃত্যু, দায় এড়াতে ডাকাতির ঘটনা বলে প্রচার করে মালিকপক্ষ। এই হলো বোটে ছিল আর আমরা 3 জন ঝাম্মাচ্ছিলাম। ওনারা গার্ডদের উপর আক্রমণ করছে দেশীয় অস্ত্র দিয়ে। সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 36 জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। 25 কোটি টাকার ঋণ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের সত্যতা। নাম সর্বোচ্চ কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে ঋণ নিয়ে ঋণগুলো উনি স্থানান্তর ও রূপান্তর করে বিদেশে পাচার করেছেন। চট্টগ্রাম মহানগরের 15,000 বেওয়ারিশ কুকুরকে দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা। সাধারণ মানুষকে ঝুঁকি থেকে রক্ষায় সিটি কর্পোরেশনের উদ্যোগ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিপইয়ার্ডে মিলেছে 2 শ্রমিকের খণ্ড বিখণ্ড মরদেহ। রাতে স্ক্র্যাপ জাহাজের ধাক্কায় বোট থেকে ছিটকে প্রোপেলারে পড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বলে জানান বেঁচে যাওয়া অপর 2 শ্রমিক। তবে দায় এড়াতে মালিকপক্ষ ডাকাতির ঘটনা বলে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। সীতাকুণ্ডের কুমিরাই কেআর শিপিং রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ কাটার জন্য আনা হয় খাসিয়া নামের ক্র্যাব জাহাজটি। ইয়ার্ডের জেটিতে ভেড়ানোর জন্য শিপইয়ার্ডের 4 শ্রমিক ছোট বোট যোগে এগিয়ে আনতে যান, কিন্তু গভীর রাত ও ঘন কুয়াশার কারণে না দেখে বড় জাহাজটি ধাক্কা দেয় বোটকে। ছিটকে পড়ে জাহাজের প্রোফেলারে কাটা পড়ে মারা যান আব্দুল খালেক ও সাইফুল ইসলাম নামে 2 শ্রমিক। সোমবার ভোরে ইয়ার্ডের পাশে সন্দ্বীপ ঘাটে পাওয়া যায় তাদের মরদেহ। বেঁচে যাওয়া রফিক ও লিটন নামে 2 শ্রমিক ঘটনার বর্ণনা দেন। বিচিং করতে গেছিলাম, এই কারণে জাল দেখে আমাদের মুখের সামনে এসে গেছে, টের পাওয়া যাচ্ছে না। কি জন্য? কুয়াশার জন্য? হ্যাঁ, তারপর ওটি আটকে গেল জাহাজ। এখন বোটের রশি ছিঁড়ে গেছে নাকি আল্লাহ জানে, তা করতে পারতাম না। আমরা ঝাম্মাচ্ছিলাম 3 জন। এই হলো বোটে ছিল আর আমরা 3 জন ঝাম্মাচ্ছিলাম। আমরা গাম্বুট পাওয়ার দিয়ে ঝাম্মাচ্ছিলাম সাগরে। আমার একটা গাম্বুট খুলে গেছে আর একটা গাম্বুট মনে করো আমার কাছে আটকে গেছিল। আমিও পানি খেয়েছি, আমিও 2 ঘন্টা আসছিলাম পানির মধ্যে। তবে শিপইয়ার্ড মালিক পক্ষের দাবি দুর্ঘটনা নয়, মধ্যরাতে ডাকাতির চেষ্টা হয়েছিল এবং ডাকাতদের হামলাতেই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। নতুন জাহাজটা বিচিং হয়েছে, ওই জাহাজে হামলা দিছে 7-8 জন গার্ড। হ্যাঁ, ওদেরকে আটকানোর জন্য গেছিল। হ্যাঁ, ওনারা গার্ডদের উপর আক্রমণ করছে দেশীয় অস্ত্র দিয়ে। দুর্ঘটনার দায় এড়াতে এবং গ্রিন শিপইয়ার্ডের তকমা মুছে যাওয়ার ভয়ে শিপইয়ার্ড মালিক পক্ষ ডাকাতির ঘটনা সাজিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। যেখানে ফ্ল্যাট গাড়া ছিল এখানে আর কোনো আপনার মনে করো এই সাইডে ঢোকে না, অন্য সাইডে ঢুকছে। যেভাবে জাহাজটা ঢুকছে মনে হয় অবৈধ। ওইখানে মারি দিছে আর একটা ফাঙ্কার সাথে খাটিয়ে গেছে আর 2টা লোক ওইখানে ফাটিয়েছে। ডাকাতির কথা কইতাছে ওরা, ডাকাতির ওটা তো কোনো ডাকাতি হয় নাই। দিছে যে বাম পাশে ঝাঁপ মারছে যে দুটা, এই দুটাই কাটি দিচ্ছে। কোনো প্রকার ডাকাতি হয় নাই। ডাকাতি হবে তার ফ্যান দিয়ে কাটবে, লাশ এখানে থাকবে, লাশ এখানে আছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা পুলিশ। এটা আসলে ডাকাতি নাকি ইনসিডেন্ট এটা আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে আসলে এক্স্যাক্টলি জানা যাবে কি ঘটনা ঘটছে। আগে আমরা কোনো তথ্য আমরা আপনাদেরকে দিতে পারতেছি না। নিহত 2 শ্রমিকের বাড়ি গাইবান্ধা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কর্মচারীর নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে 25 কোটি টাকার ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ভাই সহ 36 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। ভয়াবহ এই জালিয়াতি ও ব্যাংকের অর্থ লোপাটের সাথে প্রত্যেকের সম্পৃক্ততা মিলেছে বলে দাবি দুদক আইনজীবীর। মামলার এজাহারের তথ্যমতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বন্দর শাখা থেকে 25 কোটি টাকার ঋণ দেওয়া হয় ভীষণ ট্রেডিং নামের একটি নামসর্বস্ব কাগজে প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির মালিক সাজানো হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার পারিবারিক কোম্পানি আরামিড গ্রুপের প্রোটোকল কর্মকর্তা ফরমানুল্লাহ চৌধুরীকে। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া ঋণ অনুমোদন এবং নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান খুলে ব্যাংকের
25 কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান সহ 36 জনের বিরুদ্ধে সোমবার চট্টগ্রামে স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। 25 কোটি টাকা আত্মসাতের মামলা এটা উনি নাম সর্বস্ব কোম্পানি খুলে ওনাদের যে কর্মচারী ছিলেন কর্মচারীদের নামে নাম সর্বস্ব কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে ঋণ নিয়ে ঋণগুলো উনি স্থানান্তর ও রূপান্তর করে বিদেশে পাচার করেছেন। বিদেশে পাচারের মাধ্যমে উনি বিদেশে অবৈধ সম্পদের অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন তার বিশাল তদন্তে একটা কনস্ট্রাকটিভ ইনভেস্টিগেশন করেছেন। তার ইনভেস্টিগেশনে তার এই সবগুলো তথ্য বেরিয়ে এসেছে। তদন্তে ভয়াবহ ও দুর্নীতির সাথে সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী, ভাই আসিফুজ্জামান চৌধুরী ছাড়াও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি দুদক আইনজীবীর। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামান চৌধুরী আছেন এবং সাথে তার প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারী যাদেরকে উনি এই কোম্পানির নাম সর্বস্ব কোম্পানিগুলোর এমডি বানিয়েছিলেন, চেয়ারম্যান বানিয়েছিলেন, ওনারা সবাই এই মামলা আসামি হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার তদন্তে তার যে বিদেশে অবৈধ সম্পদ সহ টাকা পাচারের স্পষ্টত প্রমাণ পেয়েছেন, আজকে চার্জশিট দাখিল করেছেন। 2025 সালে দায়ের করা এই মামলায় শুরুতে 31 জনকে আসামি করা হলেও পরে তদন্তে আসামির সংখ্যা বেড়ে দাঁড়ায় 36 জনে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরের 15,000 বেওয়ারিশ কুকুরকে দেয়া হচ্ছে জলাতঙ্ক রোগের টিকা। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। সাধারণ মানুষকে ঝুঁকি থেকে রক্ষায় কুকুর নিধন না করে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতির অংশ হিসেবে টিকা দেয়া হচ্ছে বলে জানান মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব মতে বন্দরনগরীর 41টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় 15,000। এর মধ্যে জলাতঙ্কের ভাইরাস বহনকারী কুকুরের কারণে ঝুঁকিতে থাকে সাধারণ মানুষ। এ অবস্থায় প্রতি ওয়ার্ডে অন্তত 70% কুকুরকে টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন মেয়র। জলাতঙ্ক রোগ এমন একটি রোগ, যখন সেটাতে কেউ আক্রান্ত হয় আসলে সে ধুকে ধুকে মরা ছাড়া তার আর কোনো গতি থাকে না। আপনারা দেখেছেন কিভাবে রোগীটা মারা যায়। সে চিৎকার করতে থাকে, সে একটু পানি খেতে চায়, কিন্তু পানি আনলেই সে ভয় পায় পানিকে। কুকুর এখন নিধন করা সেটা আসলে অপরাধ। সোফার যে কোনো প্রাণী বিনা কারণে আপনি নিধন করবেন সেটা অপরাধ। সো আমরা মনে করি যে ভ্যাকসিনেশন ইজ আ আইডিয়াল প্রসেস, দিস ইজ আ ইথিক্যাল প্রসেস, যেটা আমরা এখন এই কাজ করে যাচ্ছি। বিনামূল্যে টিকা সরবরাহের পাশাপাশি এই কার্যক্রমে সহায়তা করছে স্বাস্থ্য অধিদপ্তর। মহানগরীর পর উপজেলা পর্যায়েও চলবে এই কার্যক্রম। চট্টগ্রাম জেলাতে প্রায় 550টা টিম কাজ করবে, 15টা উপজেলা এবং একটা সিটি কর্পোরেশনে। এর আওতায় আমরা প্রায় চট্টগ্রাম জেলাতে প্রায় 55,000 কুকুরকে টিকাদানের লক্ষ্যমাত্রা আমরা নিয়ে এসেছি এবং এটা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে এই কার্যক্রমটা সম্পন্ন করা হচ্ছে, যেখানে WBS আমাদের আর্থিক সহায়তা করছে ফান্ডিং বিষয়টা। কুকুর নিধনের পরিবর্তে জলাতঙ্ক রোগের টিকা প্রদানের উদ্যোগ সময়োপযোগী বলছেন সাধারণ মানুষ। কুকুরের জলাতঙ্ক হলে তাকে আইডেন্টিফাই করে সেই মতো যদি চিকিৎসাটা দেয়া হয় তাহলে আমরা মানুষরাও বিপদমুক্ত থাকবো। জলাতঙ্ক রোগ থেকে বাঁচার কোনো যদি উদ্যোগ যদি নেয় তাহলে তো আমাদের জনগণের জন্য অবশ্যই ভালো হয়। গৃহপালিত যে সমস্ত কুকুর বিড়াল আছে এগুলো তো অবশ্যই, এবং যেগুলো গৃহপালিত না বাইরে ঘোরাফেরা করে ওদেরকেও ভ্যাকসিনেট করা অবশ্যই জরুরি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় করেন তিনি। সভায় নির্বাচন কমিশনার বলেন, এবারে নির্বাচন হলো গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি নির্বাচন কমিশন সহ বিভিন্ন বাহিনীর খোয়া যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। এটি সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময় যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছিল তাতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাতে নির্বাচন কোনোভাবেই বিঘ্নিত বা বিতর্কিত না হয়। যে কোনো অবস্থাতেই যেন এই নির্বাচন বিঘ্নিত না হয়, নষ্ট না হয়, বিতর্কিত না হয়। আমাদের দায়িত্ব হচ্ছে
সৎভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারংবার আমরা 3টি শব্দ সবার জন্য বলার চেষ্টা করছি: স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। খাগড়াছড়িতে এনসিপির পদধারী 19 জন সহ 300-র অধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা দলের দক্ষিণাঞ্চল সংগঠক মঞ্জিলা ঝুমার বিরুদ্ধে সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তা শেষ। এজন্য এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্তের কথা বলেন তারা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়িতে দোয়া মাহফিল হয়েছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিগত আওয়ামী লীগ সরকার জেলখানায় নিয়ে অসুস্থ করে ফেলেছিল, যেই কারণে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান ওয়াদুদ ভূঁইয়া। পরে এতিম ও দুস্থদের মাঝে খাবার তুলে দেওয়া হয়। এছাড়াও শহরের শাপলা চত্বর সহ আশপাশের কয়েকটি স্থানে পথচারী ও অসহায়দের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে। গহিরা চৌমোহনী চত্বরে রাউজান পৌরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত এই মাহফিলে নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা দেশের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় উত্তর জেলা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। দিন দিন যেন বাড়ছে শীতের তীব্রতা। দুপুর পর্যন্ত দেখাই মিলছে না সূর্যের। প্রচণ্ড ঠান্ডায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। পাশাপাশি বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। চট্টগ্রামে দুপুর 2টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ভোরে থাকে কুয়াশার দাপট, বেলা বাড়ার সাথে সাথে হিমেল হাওয়ার কারণে অনুভূত হয় কনকনে ঠান্ডা। প্রচণ্ড শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন কর্মজীবী মানুষ। 10-15 বছরে আমি এ ধরনের সত্য প্রভাব দেখি নাই। কন্টিনিউ হয়তো হয় 1 দিন 2 দিন হয়, আবার রোদ দেয়, কিন্তু এবার দেখছি একদম কন্টিনিউ বের হচ্ছে অনেক কষ্ট করে ঠান্ডার কারণে বের হচ্ছে। তারপর এই অফিসে তো যেতে হবে, অনেক গরম কাপড় পরতে হয়। এখানে আজকে আমি 4টা কাপড় পরছি। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি কষ্টে আছেন খোলা আকাশের নিচে বসবাস করা ভাসমান মানুষ। ঠান্ডার কারণে, শীতের কারণে মানুষ বেরো না, পেছাই না, কার কাছে বলবো? প্রচণ্ড শীতের কারণে রাস্তায় পর্যাপ্ত পরিমাণ মানুষ হচ্ছে না, মানুষ শীতের কারণে বের হচ্ছে না, প্রচুর বাতাস। কোনো ইনকাম নাই, কোনো কিচ্ছু নাই। সকালে তো এখনো 100 টাকা ভাড়া মারতে পারি নাই। শীত জেকে বসার পর থেকেই চট্টগ্রামে সর্দি কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েই চলেছে। ঠান্ডা যদি হলে আমরা পেটের সমস্যা হয়, বিভিন্ন রকমের রোগ দেখা যাচ্ছে। এখন বাসা দিয়ে বেরোইতে সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সময় ঠান্ডা পানি খেলে সমস্যা বেশি দেখা যাচ্ছে। ঠান্ডা লাগলে মামস খুলবে, এই যে টনসিল হবে, ছোট বাচ্চাদের অসুখ হবে। অন্যদিকে চট্টগ্রামে সব মার্কেটে এবং ফুটপাতে শীতবস্ত্রের বাজার সরগরম। কয়েকদিন ধরে করতেছে তো বেশি, এই জন্য মানে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। পরিবারের লাই ব্যাগন লাই লন্না ফর না প্রতি বছর তো ঠান্ডা এই বছর বেশি। গাড়িতে তো আরো প্রচুর ঠান্ডা, সেই জন্য একটাই হচ্ছে না, আর একটা কেনার জন্য আসছে এখানে। শ্রমজীবী যারা আছে ওইদিকে সবাই বেশি কিনে, আর ফসল আর মার্কেটে চলে যায়। কম দামি দিচ্ছে, মোটামুটি আমাদের লাভ কম, সেল বেশি। শীতের কাপড় নেওয়ার জন্য আসছে আর কি। আগে কাপড় নিয়েছিলাম, এখন অতিরিক্ত শীত করতেছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, শীতের আরও খবরাখবর জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে, এবং শীত বৃদ্ধির সাথে সাথে শীতজনিত রোগও বেড়ে যাচ্ছে, সেই খবরও জানবো। শুরুতেই বান্দরবানে আছেন বাটিং মার্মা, তার কাছে যেতে চাই। বাটিং, শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে আজকে? তাপমাত্রা কত? যেভাবে এই বান্দরবানে শীত পড়ছে গত 2 দিন ধরে, আসলে এই ভূপেন হাজারিকার কথা একটা মনে পড়ে যায়, মাঘে শীতে বাঘ পালায় বিয়ে করতে নাই। আসলে যে কনকনে ঠান্ডা পড়ছে, শীতের তীব্রতা, এই যে আপনার বান্দরবানে শীতের তীব্রতা হচ্ছে সর্বোচ্চ 22 ডিগ্রি এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে বান্দরবানে শীতের যে তাপমাত্রা আপনার প্রায়
12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। এই কারণে আমি অনেক পাহাড়ে ঘুরে দেখে এসেছি যে যারা কনকনে ঠান্ডায় জনজীবনের যে বিপর্যয়, তারা আগুন পোহিয়ে তাদের এই শীত নিবারণের চেষ্টা করছে। আপনি এখন যে ছবিতে দেখতেছেন বান্দরবান শহরের ভিতরেই কিন্তু এই যে আগুন পোহিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। এবং আমি যতগুলি পাহাড় ঘুরে এসেছি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষেরা এখনো কিন্তু সেই আগুনের উপরেই নির্ভর করতে হচ্ছে। যেভাবে শীত পড়তেছে, তারা যে যারা খেতে খাওয়া মানুষ আছে তারা আসলে কাজে তেমন যেতে পারছে না। আজকে সারাদিনেই আপনার সূর্যের দেখা মিলে নাই। অর্থাৎ বান্দরবনে এই যে কয়েকদিন শীত পড়বে, যে শীতের তীব্রতা বাড়বে, এই কারণে জনজীবনে স্থবির হয়ে পড়েছে। তাদের খেতে খাওয়া মানুষ যারা, তাদের আয় রোজগার অনেকাংশে কমে গেছে। এবং তারা বিশেষ করে বলছে যে এই ঠান্ডাজনিত কারণে যারা কৃষি ক্ষেতে যে বড় চাষবাসেরও ক্ষতি হচ্ছে। যারা আপনার এই মাঠে ঘাটে তারা কাজ করতে পারছে না, এবং শ্রমিকেরাও ঠিকমতো মজুরি পাচ্ছে না। কারণ শীতে তারা 10টা-11টা বাজে সূর্য না ওঠার কারণে অনেকেই কাজে যে নিতে চাচ্ছে না, এবং যারা কাজ করবে তারাও কিন্তু এই ঠান্ডাজনিত কারণে নিজের কাজও করতে পারছে না। এই কারণে কিন্তু বান্দরবনের যে শীতের তীব্রতা আসলে আরো 5-6 দিন থাকবে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। ব্যাটিং, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী আলামিন শিকদার সঙ্গে আছেন। আলামিন, আপনার কাছে জানতে চাই, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সবার জন্য? শীতের তীব্রতা বাড়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে বেসরকারি হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল রয়েছে, প্রতি হাসপাতালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশু রোগের আক্রান্তের হার সব থেকে বেশি। এবং এই যে একটি শিশু বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, সেখানে আমরা আসার পর এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে তথ্যগুলো আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন তাদের যে বহির্বিভাগ, সেই বহির্বিভাগে অন্তত সব মিলিয়ে 200 থেকে 250 শিশুদের দেখা হচ্ছে, এবং এদের মধ্যে নবজাতকের সংখ্যাটাই বেশি। এবং তারা বলছেন বেশিরভাগই নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোতে আক্রান্ত হয়ে আসছেন। শ্বাসকষ্টের মতো যখন ভয়াবহ অবস্থায় পড়েন তখনই কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তারা হাসপাতালে নিয়ে আসছেন। এক্ষেত্রে চিকিৎসকদেরকে পরামর্শ দিয়েছেন যখনই ঠান্ডাজনিত সর্দি, কাশি বা জ্বর যখন দেখতে পাবে এই শীতের সময়, তাৎক্ষণিক ফার্মেসি থেকে কোনো ওষুধ না নিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর যাতে ওষুধ সেবন করানো হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন। কারণ প্রথমেই ফার্মেসিতে গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, যেটা আসলে শরীরের জন্য মারাত্মক ঝুঁকির একটি বিষয়, এমনটাই কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং চিকিৎসকরা বলছেন এমন সময়ে, এই শীতের সময় শিশুদেরকে বাড়তি যত্ন নিতে হবে, যাতে করে গরম পোশাক পরিধান করা থাকে সবসময়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হাতে যেন তাদেরকে খাবার পরিবেশন করা হয়, খাইয়ে দেওয়া হয়, সেই বিষয়গুলোর দিকেও কিন্তু নজর রাখতে বলেছেন। এই বিষয়ে আমরা এখানকার যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যে বললেন তাদের যে শিশুর নিউমোনিয়ার যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডে সবকিছু মিলিয়ে তারা প্রতিনিয়ত যে বেড, সেই বেড অনুযায়ী রোগীদের চিকিৎসাতে যে হিমশিম খাচ্ছেন। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে, সেসব রোগীদেরকে অতীতে যারা রোগী রয়েছেন তারা ছাড় না পাওয়া পর্যন্ত নতুন করে রোগী ভর্তি করাতে পারছেন না, একটা সংকটের মধ্যে রয়েছে। এবং বেশিরভাগ হাসপাতালের চিত্রই একই। এই ছিল আমার কাছে সর্বশেষ। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।